বিএনপি চাইলে বাংলাদেশের ৩০০ আসনে জেতার মতো প্রার্থী দিতে পারবে, জামাত ৫০ আসনেও পারবে না, এখনো পারবে না। আমি হিসাব করে দেখেছি সকল রাজনৈতিক দলও যদি একত্রিত হয়ে প্রার্থী দেয়, এখনো ১০০ আসনে ভালো প্রার্থী দেওয়ার মতো, জিতে আসার মতো প্রার্থী দেওয়ার মতো অবস্থা নাই। কারণ আপনি ৪০ বছরের রাজনীতিটা দেখতে হবে তো, বিএনপি আওয়ামী লীগের যে দ্বিদলীয় রাজনীতি, সেখানে অন্য দলগুলো তো দ্বিতীয় অবস্থান তৃতীয় অবস্থানে থাকার মতো অবস্থা নাই। তো তারা তো সংগঠন হিসাবে শক্তিশালী, কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো তো শক্তিশালী দল না। অতএব সেই জায়গাতে বিএনপির সাথে কম্পিট করার মতো কাছাকাছি শক্তিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না। তবে বিএনপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলো যদি ভোটের ব্যাপারে একটা ঐক্যমতে আসে, ভোটের আলোচনাতে আসে, সেক্ষেত্রে জনমনে বিকল্প রাজনীতির ব্যাপারে একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা আছে। তো এইরকম একটা জোট যদি ধরেন গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ব্যক্তি এবং দল যদি হয়, এনসিপি নেতৃত্বে ধরা হন, এনসিপি নেতৃত্বে জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, সবাই মিলে যদি একটা জোট হয়, সেক্ষেত্রে একটা ভালো সম্মানজনক বিরোধী জোট হবার সম্ভাবনা আছে বিএনপির। সেটা তো আলোচনার ব্যাপার। কারণ যেহেতু ২৪-এর গণ অভ্যুত্থানে তো আমরা সবাই বেনিফিশিয়ারি, তো এই লক্ষ লক্ষ তরুণদের রক্তের কারণেই তো আমরা সবাই আজকে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, আপনি যেটা শুরুতে বলছেন, আমরা এখানে বসে ফ্রিলি কথা বলতে পারছি, রাতে ঘুমোতে পারছি, আমাদেরকে কেউ এসে রাতের বেলা উঠায় নেওয়া যাবে এই ভয় করতে হচ্ছে না। তো যারা এই লিডারশিপটা দিয়েছেন, এত বড় ত্যাগ করেছেন, তাদের নেতৃত্ব মানার ক্ষেত্রে, ওরা ধরেন বয়সে তো আমার সবাই ছোট ভাই, তো উপদেষ্টা হয়েছে, আমরা মেনে নেই নেই ওদেরকে। ওদেরকে কি সবাই আমরা মাননীয় উপদেষ্টা বলছি না মিটিংগুলোতে? আপনারা বলছেন না? তো এখানে বয়স ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে এবং আগামী নির্বাচনটা হবে, সেটা আসলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনটা হবে। তো ওইটা জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে হবে, গণ অভ্যুত্থানের পক্ষে হবে। তো সেই জায়গায় এনসিপি নেতৃত্ব দিতে পারে, এদের ব্যাপারে আমার আমার কোনো আপত্তি আমি দেখি না। প্রথম গুরুত্বের জায়গা হচ্ছে, ধরেন এতগুলো সংস্কার কমিশন হইল, ঐকমত্য কমিশনে আমরা গত কয়েক মাস থেকে টানা সিরিজ মিটিং করলাম, করার পরে একটা জিনিসে আমরা একমত দ্বিমত করে আলোচনা করে এক এক জায়গাতে আসছি। আসার পরে এটা বাস্তবায়ন কিভাবে হবে, এটা নিয়ে আপনি আর কোনো কথা বললেন না। মানে ধরেন আমি চা খাইতে চাইলাম, আপনি আমাকে চা দিলেন, আপনি আমাকে পানি দিলেন, চিনি দিলেন, কাপ দিলেন, কিন্তু এগুলো একসাথে মেশানোর মতো কোনো অবস্থা আমার তৈরি করে দিলেন না। পানিটা গরম করার কোনো জায়গা নাই, তাহলে আমি চাটা বানাবো কিভাবে? আমাকে একটা প্রসেস বলে দিতে হবে তো। অথবা আপনি আমাকে হাত পাও বেঁধে, মুখে কস্টেপ বেঁধে দিয়ে চা খেতে দিলেন যে আপনি চাটা খান, আগামী ২ বছর পর কস্টেপটা খুলবো। এটা তো হইতে পারে না। আপনি একটা গরম চা দিয়েছেন, এখনই এটা খাওয়ার বন্দোবস্ত করতে হবে। অতএব যেই সনদটা গত এত মাস ধরে আলোচনা করে আমরা একমত হয়েছি, এটা বাস্তবায়ন ২ বছর পরে কেন হবে? এটা তো আমরা এখন বাস্তবায়ন করতে হবে। এবং এখন বাস্তবায়ন না করলে যেটা ঝামেলাটা হবে, বাংলাদেশে ২৪শে জানুয়ারিতে তো যেন তেন একটা নির্বাচন হইছে, ডামি নির্বাচনের তো একটা হইছে। তো ডামি নির্বাচন এখন হইলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিসের ভিত্তিতে হবে? নির্বাচন তো ২৯-এ হওয়ার কথা না? প্রতি ৫ বছর পর পর তো নির্বাচন হবার কথা। তাহলে আমরা সব দল কেন নির্বাচন চাচ্ছি আগামী বছর? নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? বাংলাদেশে তো একটা সরকার আছে এখন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে একটা সরকার আছে, আর্টিকেল 106-এর অধীনে তাকে নির্বাহী সকল কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তো তারা তো আগামী ২৯ সালের জানুয়ারি পর্যন্ত দেশ চালাইতেই পারে। নির্বাচনটা আপনি কিসের ভিত্তিতে করবেন? তো নির্বাচন করবার জন্য তো আপনার একটা ভিত্তি লাগবে। জুলাই সনদটা হলো সেই ভিত্তি। এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে। জুলাই সনদ আমরা কিভাবে বাস্তবায়ন করব, এবং এখন থেকে বাস্তবায়ন করতে হবে। আপনি সময়টা নষ্ট করবেন কেন? যেই বাস্তবায়নটা আমি আজকে করতে পারি, সেটা আমি ২ বছর পরে কেন করব? তৃতীয়ত হচ্ছে, রাজনৈতিক দলগুলো বহুবার এইরকম ওয়াদা জাতিকে দিয়েছে, বাস্তবায়ন করে নাই। আপনার মনে থাকার কথা, 111-এর সরকারের সময় এরকম প্রায় ১১৮-২০টার মতো প্রস্তাবনা, রিফর্ম তখন আকবর আলী খান প্রস্তাব করে গিয়েছিলেন। আওয়ামী লীগ ওয়াদা দিয়েছিল, তারা দিন বদলের সনদে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে এগুলো বাস্তবায়ন করব। করে নাই তো, র্যাটিফাই করে নাই তো সংসদে। ২৩টা না ২২টা করছে, তার যে কয়টা দরকার। তুলে ৯০-এর আন্দোলনের পতনের পরে ৩ জোট মিলে কিন্তু একটা ওয়াদা ছিল, তারা কি ধরনের রাষ্ট্র বানাবে তখন। কই, বিএনপিও ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, বাস্তবায়ন করে নাই তো। তাহলে এই সব কারণে তো আমরা ভরসা পাচ্ছি না জাতি, যে আমি ধরেন রাজনীতি করি, আমাকে আপনি বিশ্বাস করার জায়গা নাই তো। এটা তো ধর্ম না তো, যে আপনি রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করবেন। এটা হচ্ছে পলিটিক্স, রাষ্ট্র গঠনের ব্যাপার।
যেটা চুক্তি হয়েছে চুক্তি বাস্তবায়ন করবেন। চুক্তি 2-2.5 বছর পরে চুক্তি বাস্তবায়ন হইলে ওই চুক্তি আপনি এখন করলেন কেন? যেই মাল, যেমন ধরেন আমি আপনার ক্ষেত থেকে টমেটো কিনবো 2.5 বছর পরে, ওই টমেটো কেমনে সে বেচবে আর আপনি কেমনে কিনবেন? 2.5 বছর পরে বৃষ্টির অবস্থা কি হবে, খেতে টমেটো হবে কিনা, পচন ধরবে কিনা, পানিতে ডুবে যাবে কিনা আপনি জানেন না তো। এই জন্য আমরা চাচ্ছি জুলাই সনদটা এখন বাস্তবায়ন হইতে হবে এবং এটাকে একটা সাংবিধানিক মর্যাদা দিতে হবে। জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিয়ে আমাদের সংবিধান সাসপেন্ড করে দিতে হবে, কারণ সংবিধান ইতিমধ্যে মানা যাচ্ছে না। এটাই তো একটা অসাংবিধানিক সরকার। তো টেকনিক্যালি চিন্তা করেন, আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করছি, কমিশনের মিটিংয়ে গেছি, সংবিধানের 7 ক দ্বারা তো আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি। তো তাহলে আমাদের সবাই তো ফাঁসিতে ঝুলাই দেওয়া যাবে কদিন পরে চাইলে। আগামী সংসদ যদি এটা র্যাটিফাই না করে, চাইলে আমাদের কি বিচারের আওতায় আইনে তো ফাঁসি দিয়ে দিতে পারবে। এনসিপির সব পোলাপানকে ফাঁসি দিয়ে দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন। তাহলে জুলাই সনদের সাংবিধানিক স্ট্যাটাস দিতে হবে, যে সংবিধান এইটার মোতাবেক ব্যাখ্যা করতে হবে।